স্যার এটা আপনারা ঠিক করছেন না স্যার। পঞ্চায়েতের সিদ্ধান্তের পরে আমার ছেলে ওই মেয়েটার সাথে কথা পর্যন্ত বলেনি। আর স্যার তল্লাশির নামে পুরো ঘর উলটপালট করে দেখে নিয়েছেন আপনারা। আমরা ওকে গ্রেফতার করছি না, শুধু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছি। স্যার আমি প্রথমেই আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এখন পর্যন্ত আমরা খুব কম প্রশ্নই করেছি, সবটা নয়। আর যতক্ষণ না শিখাকে পাওয়া যাচ্ছে ততক্ষণ প্রশ্ন শেষ হওয়ার তো প্রশ্নই নেই। ম্যাডাম, পঞ্চায়েত বারণ করে দেওয়ার পর থেকে আমরা আর এসবের মধ্যে ঢুকিনি। ম্যাডাম এখন তো সুমিতের সঙ্গে দেখা করাই বন্ধ করে দিয়েছি। ম্যাডাম, আমরা কি করে জানবো যে শিখা এখন কোথায়? সেই সব ব্যাপারে আমরা খোঁজ নিয়ে নেব, কিন্তু এবারে প্রশ্নগুলো নিজেদের মতো করে করব। এত কিছু হওয়ার পরেও আপনি আপনার মেয়েকে এত ছাড় দিয়ে রেখেছিলেন? অর্জুন দাদা, ও এমনি ঠিক হয়ে গেছিল, কথা দিয়েছিল আমাদের যে ও সুমিতকে ভুলে যাবে। বোঝাই যাচ্ছে ও মিথ্যে বলছিল, সেই জন্য আপনার চোখের সামনে দিয়ে পালিয়ে গিয়ে সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনি আবার শিখাকে ফোন ব্যবহার করতে দিলেন? আরে আমি বাবা তো, কোনো জল্লাদ তো নই। কেঁদে কেঁদে চাইলে মনটা তো ভিজে যায় আমার, নাকি? আর ও কথা দিয়েছিল ও শুধুমাত্র ওর ক্লাসের বান্ধবীদের সঙ্গেই কথা বলবে। আপনার এটা করা ঠিক হয়নি, খুব বড় ভুল করেছেন আপনি। যা হবার তা হয়ে গিয়েছে। রাজপাল বাবু, এবার যখন আপনার মেয়েকে ফিরিয়ে আনা হবে, ওর সাথে আর এই পুরো ঘটনা নিয়ে আমরা কথা বলবো। এখন এটা আপনার পরিবারের নয়, আমাদের সমাজের ব্যাপার। স্যার আমি কতবার আপনাদেরকে বলেছি যে আমি শিখাকে কোথাও লুকিয়ে রাখিনি। আমি ততটাই অবাক হয়েছি যতটা আপনারা হয়েছেন শিখা পালিয়ে গেছে বলে। এটা তোর ফোন রেকর্ডস, আর এটা শিখার বাবা রাজপাল বাবুর ফোন রেকর্ডস। পরশু মানে 2রা অক্টোবর বিকেলে রাজপাল বাবুর থেকে ফোন আসে। শিখার বাবা তো তোকে ফোন করবেই না। কলটা শিখাই করেছিল না? হ্যাঁ, তো কখন আমি বললাম শিখা আমায় ফোন করেনি? 1 মাসের ওপরে হয়ে গেছে আমাদেরকে আলাদা করা হয়েছে। সুযোগ পেতেই ও আমায় ফোন করেছিল। তোমাকে আমি খুব মিস করছি, খুব বেশি। কি আর বলবো তোমায় শিখা, কান্না পাচ্ছে আমার। তোমাকে বিয়ে করেছি, তুমি আমার লাইফ। দুজনে কত স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্ন সত্যি কি করে হবে? একবার আমরা এক হয়ে গেলে সব স্বপ্ন সত্যি হবে। আবার এক কি করে হব? আবার পালিয়ে যাই? আমি তৈরি আছি, কিন্তু একটা কথা। কি কথা শিখা? এবার আমরা এমন জায়গায় পালাবো যাতে কেউ খুঁজে না পায়। এবার ধরা পড়ে গেলে বাবা দাদা আমাদের শেষ করে দেবে। আমাদের তো সব শেষ হয়েই গেছে শিখা, পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই শিখা। শোনো, দাদা আসছে, তোমাকে পরে ফোন করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। একবারই কথা হয়েছিল, আপনি রেকর্ডটা চেক করে দেখুন। স্যার আপনাকে আমি আর একটা কথা বলি, যদি শিখা আরেকবার আমার সাথে পালাতো না, আপনারা কোনোদিন খুঁজে পেতেন না। এই তোর ইমোশনাল ড্রামাটা না এখানে চালাস না। আমি জানি তুই কোনো গেম খেলছিস আমাদের সাথে, সকলের সাথে। স্যার আমি কোনো খেলা খেলছি না, আর এই ইমোশনাল ড্রামা আমারও পছন্দ না। কিন্তু শিখা সেদিন ইমোশনাল হয়ে গেছিল, আর আমি রাজিও হয়েছিলাম। কোন দিন? যেদিন পালিয়েছিলাম, যেদিন বিয়ে করেছিলাম। আগ্রা ছেড়ে অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, তখনই শিখার বাড়ির লোকের কথা মনে পড়ল। ও ইমোশনাল হয়ে গেল, বাড়িতে ফোন করবে বলে জেদ ধরল। আমি রাজিও হলাম। সেদিন যদি ফোনটা করতে না দিতাম, আজকের এই দিনটা দেখতে হতো না। মায়াঙ্ক, ধীরাজ, আমি তোদের কথা বিশ্বাস করে নিচ্ছি আর তোদের যেতে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। কিন্তু পরে যদি আমি জানতে পারি তোরা আমাকে মিথ্যে বলেছিস, তাহলে সরি বলার সুযোগ পাবি না। ওকে স্যার। ঠিক আছে, যা। সুনিতা, এই দুজনের উপর নজর রাখো, আমার কাউকে বিশ্বাস হয় না। হ্যাঁ স্যার, সাজিদ নগরে লোক পাঠিয়ে দিয়েছি। এমনিতে কাল রাতে এই দুজন ছেলে বাড়িতেই ছিল, কোথাও যেতে এদেরকে দেখা যায়নি। শোভাপুরেও কেউ শিখাকে বাড়ি থেকে বেরোতে দেখেনি, তবুও কিন্তু পালিয়েছে। স্যার, সুমিতকে অনেক জিজ্ঞাসাবাদ করলাম, মনে হয় না ও কিছু করেছে। পরশু শিখার সুমিতের ফোনে কথা হয়েছিল, আর আজ সকালেই মেয়েটা বাড়ি থেকে আবার পালিয়েছে। কিন্তু স্যার, এই দুজনের গত 1 মাসে কোনো কথা হয়নি। আমাদের সামনে যা যা রয়েছে সেটাই দেখতে পাচ্ছি। হতে পারে কিছু জিনিস আমরা জানি না। বিশাল তো শিখাকে কোনোভাবেই ফোন দেবে না। আর শিখার মা জানো কি, ওনার ফোন রেকর্ডসে কিছু রিফ্লেক্টেড হচ্ছে না। না না পূজা, শিখা দিব্যি খেয়েছিল। ও কথা দিয়েছিল যে না ও সুমিতের সাথে কথা বলবে না দেখা করবে। কখনো কি শিখা লুকিয়ে চড়িয়ে একা ঘর থেকে বেরিয়েছিল? কি করে যেতে পারে পূজা? 24 ঘন্টা আমি ওকে চোখে চোখে রাখতাম, আর কখনো যদি বাইরে যেতাম তাহলে আমাদের 3 জনের মধ্যে কেউ না কেউ থাকতো ওর সাথে। স্যার, কাল রাতে মানে 3 তারিখ আর 4 তারিখ সকালে রাজপাল বাবুর ফোন থেকে কোনো কল যায়নি। যখন প্রথমবার শিখা আর সুমিত পালিয়েছিল,
হতে পারে তখন সুমিত শিখাকে একটা ফোন দিয়েছিল। স্যার এরকম হলে ওই নাম্বারটা থেকে সুমিতের ফোনে নিশ্চয়ই কল আসতো। হয়তো সুমিতের কাছে অন্য ফোন আছে। সুমিত, তুই ঠিক আছিস তো বাবা? সুমিত, বাবা তুই সত্যি এসব? ভালো হতো, ভালো হতো ওকে নিয়ে যদি আমি পালাতাম, ওদের থেকে দূরে, তোমাদের থেকে দূরে, তাহলে হয়তো শান্তিতে থাকতে পারতাম। ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি যে শিখা কোথায় গেল। আগের বার তোরা দুজন অনেক কিছু লুকিয়েছিস, এইবার এরকম কিচ্ছু কিন্তু করিস না। এত স্বার্থপর হওয়াটাও কিন্তু ভালো না। তুই শুধু নিজের কথাই চিন্তা করছিস। যা কিছু করেছিস না তুই, তার জন্য কত অপমান সহ্য করতে হচ্ছে আমাকে। এক ঘরে হওয়ার থেকে বেঁচে গেছি আমরা। তোমার এক ঘরে হয়ে যাওয়া নিয়ে চিন্তা বাবা? এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। ভগবানকে সাক্ষী রেখে ওকে আমি বিয়ে করেছি, সিঁদুর পরিয়েছি, মঙ্গলসূত্র পরিয়েছি, এসব কিছুই না। প্রথমে তো আমি সমাজের নিয়মটাই বুঝতে পারিনি, আর এখন আমি শিখাকেও বুঝতে পারছি না। কোথায় চলে গেছে ও? স্যার খোঁজ নিয়ে দেখছি সুমিতের কাছে আলাদা ফোন আছে কিনা। হ্যাঁ, আর খোঁজ নাও সুমিত যদি শিখাকে কোথাও লুকিয়ে রাখে সেটা কোথায়। একটা কথা খুব খটকা লাগছে। কি বলছিল প্রথমবার যখন পালায় তখন শিখার ইমোশনাল ড্রামায় রাজি হওয়া ঠিক হয়নি। ওকে ফোন কলটা করতে না দিলেই হতো, যেটা বাড়ির লোককে করেছিল। শিখা তুমি এসব কি বলছো? এখন তোমার বাড়ির লোকজনকে ফোন করলে তোমার পায়ে কুরুল মারা নয়, গলায় কুরুল মারার মতন অবস্থা হবে শিখা। দেখো তোমার মা বাবা 100% পুলিশের কাছে চলে গেছে হয়তো। সুমিত, আমার আর মায়াঙ্কে তিনজনের ফোনই এখন সার্ভেলেন্সে আছে। কেউই যদি তোমার বাড়িতে ফোন করার জন্য ফোন অন করি, আমাদের লোকেশন পুলিশ জেনে যাবে। আমি তোমাদের তিনজনের কারোর ফোন ইউজ করব না, পিসিও থেকে ফোন করব। সেটা তো পরেও করা যাবে শিখা। কারণ ওনারা আমার মা বাবা, ওনারা আমাকে বড় করেছে, পৃথিবীতে নিয়ে এসছে, এত ভালোবাসা দিয়েছে, আর আমি ওদের এইভাবে ঠকিয়েছি। এইটুকু তো অধিকার আছে, অন্তত বলি আমার বিয়ে হয়ে গেছে। ওকে ফোন করতে দেওয়াটাই আমার ভুল ছিল, অনেক বড় ভুল ছিল। এমনিতে ছেলেটা মিথ্যে বলেনি, একটা ফোনের জন্যই এত ঝামেলা হলো। না ওই ফোনটা আসতো, না ওদের ট্র্যাক করতে পারতাম। স্যার আরও একটা খটকা লাগছে। 2 তারিখ সন্ধেবেলা শিখা ওর বাবার ফোন থেকে সুমিতকে ফোন করেছিল। হতে পারে এই ব্যাপারটা পরিবারের লোক জেনে গেছিল, অনেক ঝামেলা হয়েছিল, হয়তো মারপিট হয়েছিল, আর অ্যাক্সিডেন্টলি বা জেনে বুঝে শিখার মৃত্যু ঘটেছে। এটা দরকার ছিল বাবা, এই ব্যাপারটা গোড়া থেকে শেষ করা দরকার ছিল। এই খেলার বোরে থরিই জানতো তাকে শুধু ব্যবহার করা হয়েছে। কাজ হয়ে যাওয়ার পরে কোনো কিছু বিচার না করেই তাকে বলি দেওয়া হবে। সবাই ভালোবাসাটাকে এমনি এমনি যুদ্ধের সাথে তুলনা করেনি। কথায় বলে না, ভালোবাসার যুদ্ধে সব কিছু চলে। যুদ্ধ তো শুরু হয়ে গেছিল। আমরা শিখাকে খুঁজে বার করার জন্য স্পেশাল সার্চ অপারেশন লঞ্চ করি, কিন্তু এই অপারেশন চলাকালীন আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছিলাম যে যাকে আমরা খুঁজছি হয়তো সে আর পৃথিবীতেই নেই। সুমিত ওই ভুলের ব্যাপারে কথা বলেছিল। ওই পিসিও থেকে করা ফোন কলটা একটা বড় ভুল হয়েছে বলে বলেছে। আচ্ছা, শিখার দ্বিতীয়বার পালিয়ে যাওয়ার সাথে এর কোনো কানেকশন আছে? এমন কানেকশন যেটা আমাদের কাছে পুরোপুরি গোপন ছিল। শুধু আমরা নই, এমনকি কাছের মানুষদেরও এই কানেকশনের ব্যাপারে বিন্দুমাত্র আঁচ ছিল না। প্রথম দরজা, দ্বিতীয় দরজা, তৃতীয় দরজার পরেও কটা দরজা আছে? স্যার, গ্রামের লোকেরা হাইওয়েতে রাস্তা বন্ধ করার চেষ্টা করছে। আমরা সমস্ত পুলিশ স্টেশনে খবর দিয়ে দিয়েছি। পুলিশের গাফিলতি মানছি না, মানবো না। পুলিশের অত্যাচার প্লিজ আপনারা শান্ত হন, প্লিজ।
শান্ত হন, শান্ত হন। রাস্তা অবরোধ করে এই সমস্যার সমাধান কি করে হবে? এসপি সাহেব, সমস্যার সমাধান হোক বা না হোক, কিন্তু সত্যিটা তো বেরিয়ে আসুক। কোন সত্যির কথা বলছেন? গত দুদিন ধরে আপনারা আমাদের বোকা বানাচ্ছেন যে গ্রামের মেয়ে শিখাকে আপনারা খুঁজছেন। আর ওই ছেলেটা, ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। যে এই ঘটনাটা ঘটিয়েছে, না ওকে গ্রেফতার করা হয়েছে না ওর পরিবারের কাউকে। তাহলে আপনারা কি চাইছেন? এটাই চাইছেন তো যে শিখা সুস্থভাবে বাড়ি ফিরুক, নাকি এটা নিয়ে অশান্তি হোক? কি চাইছেন? এসপি স্যার, প্রথম যখন ওই সুমিত আমার মেয়েকে কিডন্যাপ করেছিল তখনই যদি ওকে গ্রেফতার করতেন তাহলে আজ এই দিন দেখতে হতো না। একদম ঠিক। যখন পুলিশকে আমরা ভালো মুখে বলেছিলাম তখন পুলিশ গা করেনি। এবার যতক্ষণ আমার বোনকে পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনারা আমাদের গরম দেখুন। স্যার, আমরা চাইছি আমাদের কেসটা যেই অফিসার দেখছেন তাকে সরিয়ে অন্য অফিসার আনুন। একদম একদম। পুলিশের আমি অত্যাচার আপনাদের মানছি না। গ্যারান্টি দিচ্ছি যে আমি নিজে এই কেসটা হ্যান্ডেল করব আর শিখাকে খুঁজে বার করব। কিন্তু আপনাদের অনুরোধ করব প্লিজ যে এমন কিছু করবেন না যাতে অশান্তি বাড়ে। প্লিজ আমার কথা শুনুন। অনার কিলিং এর অ্যাঙ্গেলটা স্ট্রং মনে হচ্ছে। আই ওয়ান্ট দ্য কালপ্রিট। আমার প্রমাণ সহ কালপ্রিটকে চাই ইমিডিয়েটলি। স্যার, আর যদি তোমার মনে হয় এই অ্যাঙ্গেলটা ঠিক নয়, তাহলে তুমি তোমার মতো কাজ করতে শুরু করো আর সেটাই ফলো করো। এই জাতপাতের দ্বন্দ্ব আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আমি জানি স্যার, কিন্তু বাড়ির লোকেরা বলছে মেয়েটা নিজের ইচ্ছে পালিয়েছে, চুপচাপ, ব্যাগ ছাড়া, লাগেজ ছাড়া। কিন্তু বাড়ির লোকই যদি মেয়েটাকে মেরে ফেলে তাহলে স্যার মামলাটা 2+2 থাকে না। কেননা যে বেঁচে নেই তাকে কি করে খুঁজবো? তোমার যা করবার খুব তাড়াতাড়ি করো। কোনো হেল্প দরকার হলে আমি আছি। স্যার, আর ওই ছেলেটার পরিবার সাজিদ নগরে, তাদের ফুল প্রোটেকশন দাও। বিষয়টা যখন তখন গম্ভীর হতে পারে। শোন রকেট, চুপচাপ কাজ করবি, কেউ যেন টের না পায়, সাইলেন্সার লাগিয়ে ঢুকতে হবে। কেউ যেন বুঝতে না পারে তুই খোঁজোর। তাও সবার মাঝে থেকে খবর বের করবি বাড়ির মধ্যে কিছু হয়েছিল কিনা। আর কেউ ভাঙুক না ভাঙুক, কিন্তু শিখার মতো ভেঙে পড়বে, ইমোশনাল হতে পারে। ওনার সাথে কথা বলছি। আর ওদের পড়শি আশিসের স্ত্রী, কি যেন নাম, পূজা। ওকেও জিজ্ঞেস করো। যখন বাড়ির ছেলেরা থাকবে না তখন ঘরের কথা জিজ্ঞেস করো। নিশা, আমার সঙ্গে চলো। আর কাজল, খুব সাবধানে, কেউ যেন বুঝতে না পারে, বুঝলে? ওকে ম্যাম। এসো। শিখার কি কোনো খোঁজ পাওয়া গেল? এখন অবধি না। আপনার সাথে কিছু কথা আছে। বাড়িতে সব থেকে ছোট ছিল, তাই ও সবার আদরের ছিল। বুঝতে পারছি, ওনার রাগকেও বুঝতে পারছি। অন্য একটা জাতের ছেলের সাথে পালিয়ে যাওয়া সবারই রাগ হতে পারে। সত্যি বলতে কি, এখনো সবকিছু মিথ্যেই মনে হয়। আমাদের মেয়ে এরকম কি করে করতে পারে এত বড় ভুল? সামলান নিজেকে। ভুল তো করেছে, আর অনেক বড় ভুল করেছে। ও তো ওর মন থেকে ভুলটা মেনে নিয়েছিল। দিব্যিকে ও সব সম্পর্ক শেষ করে দিয়েছিল। গতবার যখন আমরা এসেছিলাম ও নিজের মুখেই বলেছিল যে ও সুমিতের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। আমি জানি না এইসব কি করে হলো। বয়সটাই হয়তো এরকম, মনে অন্য কিছু আর মুখে অন্য কিছু। আমার কেন এরকম মনে হচ্ছে যে আপনি কিছু জানতে পেরেছেন? না, এরকম কিছু নয়। আমি শুধু অনুমান করছি শিখা যে কথা দিয়েছিল ও সুমিতকে ভুলে যাবে, সেটাতে হয়তো আপনাদের বিশ্বাস ছিল না। তবে বিশ্বাস না হওয়ারই কথা। ছাইয়ের তলায় আগুনটা হয়তো জিইয়েছিল। একটা প্রশ্ন করব আপনাকে, ঠিক মতন উত্তর দেবেন। সেই দিন, মানে 2রা অক্টোবর সন্ধেবেলা, যখন শিখা আপনার স্বামী রাজপাল বাবুর ফোন থেকে সুমিতকে ফোন করেছিল, এই ব্যাপারটা কি রাজপাল বাবু আর আপনার ছেলে জানতে পেরে গেছিল?
তাহলে কি সত্যি এই ব্যাপারটা চার দেওয়ালের মধ্যে চাপা রয়েছে? এটা আপনি কি বলছেন? বলছি না কিছু, জিজ্ঞেস করছি। আপনার ছেলে বিশাল আর আপনার স্বামী রাগের বশে শিখাকে মেরে ফেলেছে, আর তারপর মিথ্যে গল্প বানানো হলো যে শিখাকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না, ও নিখোঁজ, ইত্যাদি ইত্যাদি। মিথ্যে তো সেটাই যেটা আপনি জিজ্ঞেস করছেন। আপনি মা ওর, আপনি জন্ম দিয়েছেন ওকে। আমার স্বামী ওর বাবা, বিশাল ওর দাদা। যদি ভেবে থাকেন মিথ্যে বলে আপনি আপনার স্বামী আর ছেলেকে বাঁচাবেন, তাহলে বড় ভুল করছেন, কারণ সত্যিটা বের করবই। শিখাকে তো আপনারা খুঁজে পেলেন না, আর তাই জন্য এই পথটা বেছে নিয়েছেন আপনারা। আমাদেরকেই আমাদের মেয়ের খুনি বলছেন আপনারা। এমন তো আর প্রথমবার হচ্ছে না যে কোনো পরিবার সম্মান বাঁচানোর জন্য নিজের মেয়েকে মেরে ফেলেছে। তাহলে এটাও প্রথমবার হচ্ছে না যে পুলিশ কোনো নির্দোষের ওপর মিথ্যে অপবাদ চাপিয়েছে। না, আমরা তো রাত্রিবেলা কোনো আওয়াজ শুনতে পাইনি। দেখুন, আপনার স্বামী আশিস চৌহান পরিবারের খুব ক্লোজ, তাই শিখার মৃত্যুতে চৌহান পরিবারকে সাহায্য করবে না এটা হতে পারে না, বা ও নিজেরও ভূমিকা থাকতে পারে। এইসব কি বলছেন আপনি? যদি আপনারা ভেবে থাকেন জাতপাতের নামে কাউকে মেরে ফেলে আপনারা বেঁচে যাবেন, তাহলে খুব ভুল ভাবছেন। আর একটা কথা বলে দিই, মার্ডার মার্ডারই হয়, জাতপাতের নামে করলে সেটা পূর্ণ হয়ে যায় না। আপনি আমাকে পাপ পুণ্য নিয়ে বেশি লেকচার দেবেন না। একে তো জঘন্য অভিযোগ করছেন আপনি, তার উপরে আরে শিখা বাচ্চা মেয়ে, ওর ভুল হয়ে গেছে। কিন্তু চৌহান পরিবার কোনো জল্লাদের পরিবার নয় যে ওকে মেরে দেবে, আর আমার স্বামী তাতে সাহায্য করবে, কখনো না। কিন্তু চৌহান পরিবার কোনো জল্লাদের পরিবার নয় যে ওকে মেরে দেবে, আর আমার স্বামী তাতে সাহায্য করবে, কখনো না। এটা নতুন এসেছে, আপনি নিতেই পারেন। স্যার, দিল্লি, আগ্রা, মিরাট আর লখনৌয়ের সব থানাগুলোতে শিখার ফটোগ্রাফ পাঠিয়ে দিয়েছি। সব নেটওয়ার্কও অ্যাক্টিভেট করে দিয়েছি। বাড়িতে মেরে যে পুঁতে রেখেছে তারও চিহ্ন পাওয়া যায়নি। শিখার মা একদিকে ইমোশনাল, অন্যদিকে ড্রামাও করতে পারেন, উল্টে আমাদের উপরেই চড়াও হয়েছেন। তাহলে প্ল্যানটা কি ছিল? শিখা কি সত্যিই বাড়ি থেকে পালিয়েছিল? যদি তাই হয় তাহলে একা মেয়েটা কোথায় লুকোবে, নাকি লুকোনো হয়েছে? স্যার, আরও একটা অদ্ভুত ব্যাপার হলো যে সুমিত আর ওর দুই বন্ধু 24 ঘন্টা নজরে রয়েছে, আর ওদের ফোনগুলো, আর সেখানে সন্দেহ করার মতো কিছু পাওয়া যায়নি। স্যার, আমার মনে হয় আরো একটা ফোন অবশ্যই আছে। কোনো মেয়ে একা লুকিয়ে রয়েছে আর তার কাছে কোনো ফোন নেই, এটা কি করে হয়? কিন্তু সুমিতের দ্বিতীয় ফোনটা এখনো ট্রেস করা যায়নি। হতে পারে অন্য কারোর নামে আছে ফোন, আর ওই নাম্বারগুলো থেকে রেগুলার নাম্বারে ফোনই করেনি, সেফ খেলেছে। তার মানে খুব লম্বা চওড়া প্ল্যান ছিল, ভুয়ো নাম, ভুয়ো সিম। তাহলে আগের গল্পটা কি ছিল? ছেলে মেয়ে দুটো পালালো, বিয়ে করলো, তারপর বাড়ি ফিরে এলো, তারপর মেয়েটা আবার পালালো, কিন্তু এবার ছেলেটা বাড়িতে রয়েছে, কিছুই জানে না। কোথাও মনে হচ্ছে আমরা ভুল দিকে যাচ্ছি। আপনার মনে হচ্ছে কোনো নতুন অ্যাঙ্গেল, স্যার? এক্স্যাক্টলি, এমন একটা অ্যাঙ্গেল যেটা আমাদের আর বাকি সকলের ভাবনার বাইরে। তাহলে তো আমাদের সবকিছু ছেড়ে এই দ্বিতীয় ফোনটায় ফোকাস করতে হবে। স্যার, শিখার গ্রাম শোভাপুর আর সুমিতের সাজিদনগর, এই দুটো গ্রামে মোটামুটি 4-5 হাজার লোক রয়েছে। সেই রেঞ্জে সেলফোন কত আছে? 4-4.5 হাজার। এর মধ্যে আমাদের দুটো এরকম নাম্বার খুঁজতে হবে যেটা সুমিত বা শিখার অল্টারনেটিভ নাম্বার। ইয়েস, এই সেকেন্ড ফোনের অপশনটা ভালো করে খুঁজে দেখি, কেননা আমাদের অন্য অ্যাঙ্গেলগুলো ডেড হয়ে গেছে। হতে পারে এই সেকেন্ড ফোনটা সঠিক জায়গায় পৌঁছে দিল। পুলিশ উল্টোপাল্টা অনেক কিছু বলতে পারে, কিন্তু জানো কি তুমি তুমি আমাকে এসব কি কথা জিজ্ঞাসা করছো? তোমারও কি এরকম মনে হয় নাকি কি আমি আর বাবা মিলে শিখাকে প্রাণে মেরে দিয়েছি, ওকে হাওয়া করে দেবো? এরম ভেবো না। ভাবনার তো এটাই বাবা, যে বাড়ির শায়না মেয়ে পালিয়ে গেছে। না তোমরা, না ওর পুলিশ, না অন্য কেউ ওকে খুঁজে পেয়েছে। এটা কি করে হতে পারে যে কেউ কিচ্ছু জানে না যে আমার মেয়ে কোথায়, কি অবস্থায় আছে?
শোভাপুর কভারেজে প্রায় 2000 ফোন অ্যাক্টিভ ছিল 3 অক্টোবরের রাত থেকে 4 অক্টোবর সকাল অবধি। স্যার সাজিদ নগরে 1500 মতন অ্যাক্টিভ ছিল। আর স্যার শোভাপুর এরিয়ায় দুটো নাম্বার এমন আছে যেগুলো সুইচড অফ। একটা হলো 44467897, আর একবার বলো। 44467897। আর এই নাম্বার থেকে 3রা অক্টোবর রাত 11:30টার সময় অন্য একটা নাম্বারে কল করা হয়েছিল, যেটা শোভাপুর এরিয়ায় ছিল। সেই নাম্বারটা হলো 4445678998। 898। এই দুটো নাম্বার প্রায় এক, শুধু লাস্ট ডিজিটটা আলাদা। 897 আর এটা 898। হতে পারে এই দুটো নাম্বার কোনো একটা ফ্যামিলির। স্যার এই দুটো নাম্বারই 7 অক্টোবর একসাথে সুইচড অফ হয়। আর এই দুটো নাম্বার কার নামে রেজিস্টার করা? আমাদের সন্দেহভাজন কেউ? নো স্যার, এই দুটো নাম্বারই একজনের নামেই রেজিস্টার্ড, বিশ্বাস গুপ্তর নামে। বিশ্বাস গুপ্ত? তাহলে হতে পারে এই লোকটা এই নাম্বার থেকে 3রা অক্টোবর রাত 11:30টায় নিজের বাড়ির কাউকে এই নাম্বারে ফোন করে, যেটা সেই সময় শোভাপুর এলাকাতে ছিল। কিন্তু শোভাপুরে বিশ্বাসগুপ্ত নামে কেউ নেই। তাহলে এই দুটো নাম্বার কোথায় রেজিস্টার করা? স্যার লখনৌ। স্যার এই দুটো নাম্বার 4445678997 আর 4445678998 প্রিপেড নাম্বার, যেটা লখনৌ থেকে নেওয়া হয়েছে 3 মাস আগে, তার মানে 2016 জুলাইতে। জুলাই 2016 মানে যখন শিখা আর সুমিতের প্রেম শুরু হয়েছিল তখন। রাইট স্যার। মানে প্রেমের শুরুতেই এরা প্ল্যানটা ছকে নিয়েছিল। অনেক দূর ভেবেছে এরা দুজন, কিন্তু অ্যাডভান্স প্ল্যান কিসের জন্যে? শুধু পালিয়ে বিয়ে করার জন্যে? বাড়ি থেকে পালালো, বিয়ে করলো, ফিরেও এলো, আবার গল্পের নতুন মোড়ে ফের পালালো। স্যার বড় পেঁচালো কাহিনী লিখেছে। কিন্তু এই গল্পটা লিখলো কে? এই বিশ্বাসগুপ্ত না কোনো বিশ্বাসঘাতক? হ্যাঁ বলুন, বিশ্বাসগুপ্ত বাড়িতে আছেন? আপনারা কারা? পুলিশ, শোভাপুর থানা থেকে আসছি, ওনার সাথে দেখা করার আছে। উনি আমার স্বামী ছিলেন, কিন্তু উনি গত হয়েছেন। ইনি আপনার স্বামী? আগে হ্যাঁ, কিন্তু কি হয়েছে? কবে মারা গেছেন উনি? 4 মাস আগে। আচ্ছা, এই যে দুটো নাম্বার আছে 4445678997 আর 4445678998, এই দুটো ওনারই নাম্বার? না তো, এগুলো ওনার নাম্বার নয়। তার মানে গন্ডগোল আছে। শিখা আর সুমিত এমন একজনের নামে সিম কার্ড নিয়েছিল যে 4 মাস আগেই মারা গেছে, যেখানে কিনা এদের কাছে ফোন 3 মাস আগে থেকে। সেটাই তো স্যার, বড় একটা গন্ডগোল আছে। আর এই স্বর্গীয় বিশ্বাসগুপ্ত স্ত্রী বলছেন যে শোভাপুরে ওনার স্বামীর কোনো চেনা জানা কেউ নেই, আর শিখা আর সুমিতের নামও কোনোদিন শোনেননি উনি। স্যার দুটো ফোনই 7 অক্টোবর সুইচ অফ হয়েছে। 3 তারিখ রাত আর 4 তারিখ সকালের মধ্যে শিখা পালায়, আর তারপর 3 দিন বাদে মানে 7 অক্টোবর দুটো ফোনই সুইচ অফ হয়। কেন? ওরা কি বুঝতে পেরেছে যে সার্চ অপারেশন খুব জোর কদমে চলছে, নাকি ফোন বন্ধর সাথে সাথে কোনো ঘটনাও চাপা পড়েছে? কোনো গল্প হয়তো শেষ করা হয়েছে। স্যার দুটো ফোনই শামিনবাগে সুইচ অফ হয়েছিল, এখান থেকে 12 কিলোমিটার দূরে। এক কাজ করো, ওখানে শিখার খোঁজে খোঁচরদের কাজে লাগাও, আর মোবাইল কোম্পানি থেকে এই দুটো ফোনের ডিটেল নাও, আর ওই ইনস্ট্রুমেন্টের IMEI নাম্বারও বার করো যাতে ইউজ হচ্ছে। এটা শুধুমাত্র ইন্টারকাস্ট লাভ অ্যাফেয়ার নয়, এই বিষয়টা খুবই সিরিয়াস একটা ব্যাপার। স্যার বাথরুমে গেলেও আপনাদের লোকেরা আমার উপরে নজর রাখে। ওদের দেখে মনে হয় ওরা আমায় প্রোটেক্ট নয়, আমার উপরে নজর রাখছে। কিন্তু এত সবের পরেও প্রশ্নটা একই জায়গায়, শিখা কোথায়? আমাদের একটা সময় মনে হয়েছিল এই গল্পের হিরো তুমি আর শিখা হিরোইন, কিন্তু এখন পরিষ্কার সেটা একদমই ভুল। তার মানে স্যার? আমরা ওই PCO থেকে কল করাটা বুঝে গেছি, যে PCO থেকে ফোন করে তোমরা দুজন জেনে বুঝে ধরা দিয়েছিলে। ইচ্ছাকৃত কিছুই করিনি স্যার। শিখাকে তো বারণই করেছিলাম ফোন করো না, ফোন করো না, কিন্তু ও শুনলো না। আর সেটাই হলো যেটা আমি ভয় পেয়েছিলাম। কাহিনী? কিসের কাহিনী? কি উল্টো পাল্টা বলছেন আপনি? গল্প টল্প তো আপনারা বানাচ্ছেন যে লাস্ট 4 দিন ধরে আপনারা শিখাকে খুঁজছেন। খোঁজা তাকেই হয় যে হারিয়ে যায়, কিন্তু জানতে পেরেছি পুরোটাই প্ল্যান মাফিক হয়েছে। আমরা পূব দিকে খুঁজবো আর পুরো খেলাটা পশ্চিম দিকে হবে, আর সেই খিলাড়ি আপনিও হতে পারেন। আপনি কি বলতে চাইছেন যে আমরা বাবা ছেলে দুজনে মিলে শিখাকে গায়েব করে দিয়েছি? বাবা সোজা কথায় আসি,
এরা তো এটাই ভাবছে শিখাকে আমরাই মেরে দিয়েছি। সেটাই ভাবছি। বলো, শিখাকে মেরে ফেলেছো না গুম করেছো, নাকি গুম করার পর মেরেছো কোনো ভাড়াটে গুন্ডা দিয়ে? অনেক হয়েছে অফিসার, এবার আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলবো, আর দরকার পড়লে আমাদের সমাজের মাথাদের ডেকে আমাদের জাতের মহাসভা বসাবো। আপনারা যা খুশি করতে পারেন, কিন্তু একটা কথা জোর দিয়ে বলবো, আপনাদের শিখা আর সুমিতের লাভ অ্যাফেয়ার বড় ষড়যন্ত্র। স্যার 22 বছরের একটা বাচ্চা মেয়ে কি ষড়যন্ত্র করবে? প্রথমে লাভ অ্যাফেয়ার হয়, তারপর পালিয়ে গিয়ে বিয়ে, এরপর একটা ফোন আসে আর ওরা ধরা পড়ে। এরপর শিখা বলে সুমিতের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ রাখে। দুজনের মধ্যে ফোনে কথা হয়, এরপর শিখা গায়েব হয়ে যায়। তাই আমাদের সন্দেহ করছেন যে আমরাই শিখাকে গায়েব করিয়েছি, কি জানে মেরে দিয়েছি? স্যার আপনাদের কাছে এরকম কোনো প্রমাণ আছে যে এটাকে প্রমাণ করে? কিছু জিনিস জানতে পেরেছি যা দিয়ে আমরা খুব তাড়াতাড়ি প্রমাণ করব যে আসলে হয়েছিল। ম্যাডাম, পুরো শামীমবাগের এক একটা গলিতে ঘুরেছে এই ছবিটা। আর একে কেউ দেখেনি, এটাই বলবি তুই? লজগুলো দেখে নিয়েছিস? 3টেই তো লজ আছে ম্যাডাম। আর ম্যাডাম, একটা একলা সুন্দরী যুবতী মেয়ে লজে তো থাকবে না, কমসে কম শামীমবাগে তো নয়। তাহলে একটা সুন্দর ইয়াং মেয়ে কোথায় থাকবে সেটা খোঁজ লাগা। শিখাকে আমাদের চাই। স্যার, লখনৌ থেকে কোনো খবর নেই, শিখাকে কেউ দেখেনি। সুজিত, যদি তাই হয় তাহলে আমরা ঘুরে ফিরে সেই একই জায়গায় এসে পড়লাম। এটা ভিতরের ব্যাপার, ঘরের বিষয়। শিখার লাশটা বাড়ির কোথাও পোঁতা আছে। স্যার, এসপি স্যারের থেকে অর্ডার নিয়ে বাড়িটা তল্লাশি করি, কিন্তু স্যার এই চৌহান ফ্যামিলি যদি ওদের শিখাকে মারতেই হতো তাহলে এত পেঁচালো রাস্তা নিল কেন? মানে মৃত বিশ্বাসগুপ্ত নামে দুটো সিম কার্ড, সেগুলোকে 4 থেকে 7 তারিখ পর্যন্ত অ্যাক্টিভ রাখা, এত বড় রিস্ক ওরা নেবে কেন? আচ্ছা, এই নম্বর দুটো কোনো ভাড়াটে গুন্ডা নয় তো, যারা খুনের দিন শোভাপুরেতেই ছিল কিংবা চৌহানের বাড়িতেই ছিল? প্রথমে শিখাকে খুন করা হলো, আর তারপর ওই ভাড়াটে গুন্ডারা শিখার লাশটাকে অন্য কোথাও সরিয়ে দিল, গায়েব করে দিল। কিন্তু যদি তাই হয় তাহলে এই দুটো নাম্বার 7ই অক্টোবরই কেন সুইচ অফ হলো? খুনের একটু পরে নয় কেন? রাজপাল বাবু, বিশাল, কিছু জানতে পারলে? কি আর বলবো আশিসদা, একেবারে বেকার। আমাদের উপর সন্দেহ করছে, বলছে আমরাই নাকি আমাদের শিখাকে গায়েব করেছি, মেরে ফেলেছি ওকে। কখনো কখনো ভাবি যে ভুলটা বোধহয় আমরাই করেছি। আমরা কি করে বুঝতে পারলাম না আমাদেরই চোখের সামনে আমাদের শিখার উপরে জাদু টোনা করা হয়েছিল? আমরা কিছুই বুঝতে পারিনি। কোথায় অভাব ছিল জানো কি? ভালোবাসায়, শিক্ষায়, যে এই দুর্দিন দেখতে হলো আমাদের সবাইয়ের। হ্যালো স্যার, লখনৌ সাইবার সেল থেকে সুশীল মিশ্র বলছি। হ্যাঁ মিস্টার বাবু। স্যার, যে দুটো নাম্বার আপনি ট্র্যাক করতে দিয়েছিলেন, 444567897 আর 444567898, এর মধ্যে 444567897 যে নাম্বারটা, ওই ইনস্ট্রুমেন্টে দ্বিতীয় কোনো নাম্বার অ্যাক্টিভ আছে। ওই সিমটা কার নামে? ডিটেল? স্যার, কেউ আশিস দীক্ষিত নামে, শোভাপুরের অ্যাড্রেস। এর মোবাইল ফোনের শপ আছে, সেখানকারই অ্যাড্রেস। এই যে দুটো নাম্বার, স্যার, এই দুটো আশিস দীক্ষিতের মোবাইল ফোনের শপ থেকে ইস্যু হয়েছিল, অ্যাড্রেসটাও ওই শপেরই। চৌহান পরিবারের পড়শি আশিস দীক্ষিত। আশিস দীক্ষিত? আনবিলিভেবল। স্যার, একে খিলাড়ি কম বুকি বেশি মনে হচ্ছে। একজন মৃত মানুষের নামে দুটো সিম কার্ড ইউজ করেছে। এর প্ল্যানটা কি ছিল? এর চৌহান পরিবারের সঙ্গে কোনো ইতিহাস ছিল নাকি? কোনো সিক্রেট শত্রুতা ছিল বহু বছর ধরে? শিখার সঙ্গে কোনো শত্রুতা? আসলে এগুলো কেন করা হয়েছিল? দ্বন্দ্বের জন্যে। শুধু আমাদের নয়, এই গল্পের সমস্ত চরিত্রকে দ্বন্দ্বে ফেলার জন্যে। শিখা আর সুমিত যখন প্রথমবার বাড়ি থেকে পালায়, তখন আগ্রা থেকে শিখা যে ফোনটা করেছিল, ওই ফোনটাও এই প্ল্যানটার সবচাইতে বড় অংশ ছিল। আর এই খেলাটা অনেক আগে শুরু হয়েছিল। আসলে এই কেসটা একটু অন্যরকম, যেখানে অপরাধের শিকারী শিকার করতে বেরোয় আর সেই শিকারী নিজের শিকার হয়ে যায়। যে খেলাটা তুই খেলছিলিস, এখন সেটা নিজের মুখেই বলবি নাকি? তাড়াতাড়ি বল, ব্যাপারটা কি? এই দুটো ফোনের রহস্য কি সেটাও। স্যার, ওই দ্বিতীয় ফোনটা 444567898 আমি শিখাকে দিয়েছিলাম। আর এই বিশ্বাসগুপ্ত কোথা থেকে এলো? সত্যি কি হার্ট অ্যাটাকে মারা গেছে, না তুই ওকে অ্যাটাক করেছিলিস? না ম্যাডাম, আমি কোনো বিশ্বাসগুপ্তকে চিনি না। আমি তো ওর পার্সটা পেয়েছিলাম লখনৌয়ে,
বাসের সিটের নিচে। আর তুই ওর আইডি কার্ড দিয়ে দুটো সিম কার্ড নিলি। হ্যাঁ স্যার। শিখা কোথায় আছে? এই 6 পড়েছে। এই শিখা 2। হ্যাঁ, আমি চা বানাতে যাচ্ছি, তুই কি খাবি? তোমার হাতের চাকে না একমাত্র পাগলই না বলবে, তাছাড়া তোমার হাতের পকোড়া কেউ না বলবে না। ভালোই কথা বলতে শিখে গেছিস। চল এদিকে আয়। হ্যাঁ, আয়। তুই খেল, আমি আসছি। আমাদের বাড়ি শিখার আর একটা বাড়ি ছিল স্যার, আমাদের মধ্যে খুব মিলমিশ ছিল। তাহলে শিখার জীবনটা কেন নষ্ট করলি? চৌহান পরিবারে আগুন লাগালি কেন? স্যার আগুন তো এরা শিখার বুকে লেগেছিল। কি ঠিক বলছি তো আমি? কিন্তু শুরুটা আমি করিনি, পা ওই বাড়ি ছিল। যখনই পূজা ওর বাপের বাড়ি যেত তখন শিখা আমাদের বাড়িতে আসতো। পূজার অনুপস্থিতিতে ও একটু বেশিই যাতায়াত করছিল আমাদের বাড়ি, আর তারপর ওই শুরুটা করলো। বিয়ে? হ্যাঁ, বিয়ে, ম্যারেজ। বলো কবে করবে? শিখা, কেন? তুমি আমাকে ভালোবাসো না? সেটা নয় যে আমি তোমায় ভালোবাসি না। পূজাই আমাদের রাস্তার কাটা, তাই না? না, ও আমার বাস্তব। আর আমি একটা স্বপ্ন যাকে শুয়ে পড়ার পর ভুলে যাও। তুমি ভালো করে জানো যে সেরকম নয়। আমি তোমাদের মধ্যে ভাগাভাগি হয়ে গেছি। দেখো, আমি আদরে বড় হয়েছি, আমার কোনো জিনিস কারোর সাথে শেয়ার করি না। তাহলে বলো, পূজার সাথে কবে কথা বলবে? আমার গ্র্যাজুয়েশনের আগে ওর থেকে ডিভোর্স নিয়ে নিও, ঠিক আছে? তাহলে বলো, পূজার সাথে কবে কথা বলবে? আমার গ্র্যাজুয়েশনের আগে ওর থেকে ডিভোর্স নিয়ে নিও, ঠিক আছে? কলেজ যাওয়ার সময় তুমি আমাকে দেখে হাসলে না কেন? শিখা, তুমি চোখ মেরেছিলে আমায়, আর তোমার বাড়ির লোকরা ওখানে ছিল। তোমার কি মনে হয় আমি কিচ্ছু বুঝতে পারছি না যে কি হচ্ছে? কি হচ্ছে মানে? অ্যাভয়েড করছো। গত সপ্তাহে পূজা 4 দিন বাপের বাড়ি ছিল, আর ওই 4 দিন তুমি দোকানে ছিলে। শিখা, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? যখন তুমি আমার সাথে সেক্স এনজয় করো, তখন যখন আমাকে বোঝার চেষ্টা করোনি, তো এখন বোঝো। আমি ওই 3 মাসের জন্য সস্তা হ্যান্ডসেট নই। আশিস, আমি তোমাকে ভালোবেসেছি মন থেকে, আর এখন তুমি আমার লাইফ হয়ে গেছো। পরের বছর থেকে আমার নাম হবে মিসেস শিখা, আশিস দীক্ষিত। শিখা, আমি তো তোমাকে কতবার বলেছি এটা কোনোভাবে সম্ভব নয়। সবই সম্ভব। আমি এখনই বাড়ি গিয়ে পূজাকে সব বলে দিচ্ছি, আর সেই সব জিনিস দেখাবো যা তুমি আমাকে দিয়েছো। আমাদের ভালোবাসার কথা বলবো ওকে, তাহলে তো ডিভোর্স দিয়ে দেবে। শিখা, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে এইভাবে ব্ল্যাকমেলও করতে পারো। না আশিস, আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না। আমি তো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আর আমাকে বিশ্বাস করো, আমি পূজার থেকে ভালো বউ হয়ে দেখাবো। আমি পূজার সাথে ভালোই সুখেই ছিলাম স্যার, খুব ভালোবাসি ওকে। নিশা আমার মেয়ে, ও আমার প্রাণ। আমার আর শিখার মধ্যে যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে, সেটা একটা দুর্বল মুহূর্ত ছিল, খুব দুর্বল সম্পর্ক ছিল ওটা। আর যখন ও আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে দিল, আমার মধ্যে যতটুকু ভালোবাসা ছিল ওর জন্য সব শেষ হয়ে গেছিল। আমি ওর মুখও দেখতে চাইতাম না। তারপর বল, ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে। এখন আপনি একে লাভ স্টোরি বলুন বা ব্ল্যাকমেল স্টোরি, কিন্তু একটা স্টোরি তো বটেই, আমার আর শিখার। এই পুরো ব্যাপারটা সুমিত কি করে অ্যাড হলো? ইচ্ছে না থাকলেও আমাকে বাধ্য হয়ে শিখার সাথে দেখা করতে হতো, ওর জ্বালাতন সহ্য করতে হতো। আরে, এসে গেছো তুমি? আবার কি হলো? আমি তো সময়ই এসেছি, তুমি আজকে লেট। না, তুমি লেট করেছো। তুমি এখনো পূজাকে ডিভোর্স দিলে না। আর তুমি যখন এটা করছো না, তখন আতিপাতে যে কেউ এসে আমাকে প্রপোজ করে যাচ্ছে। সুমিত নামের কেউ একজন, সাজিদ নগরের, নিজের বন্ধুদের বলেছে আমাকে বলতে। শোনো শিখা, সুমিত ভালো ছেলে, তোমার জন্য মরে যাচ্ছে। নিজেকে যেন লাট সাহেব ভাবে।
দেখতে না একদম বাদরের মতো, আর এমন কথা বলে নিজেকে হিরো ভাবে। কি? আবার বলো। তোমাকে সুমিতের সাথে অ্যাফেয়ার করতে হবে। যাতে তোমার রাস্তার কাঁটা সরে যায়? না শিখা, যাতে আমাদের রাস্তা পরিষ্কার হয়। ওই গাধাটার সাথে অ্যাফেয়ার করে কি নতুন রাস্তা তৈরি হবে? শুধু অ্যাফেয়ারই করতে হবে না, পালিয়ে গিয়ে বিয়েও করতে হবে। আশিস বাড়াবাড়ির একটা সীমা থাকে। শিখা, সুমিত রাঠি ও অন্য জাতের। যখন তুমি ওকে বিয়ে করবে না, খুব বাওয়াল হবে, আর যখন ফিরে আসবে আরো বাওয়াল হবে। আশিস কি বাওয়াল বাওয়াল করছো? পাগল হয়ে গেছো নাকি? না শিখা, দেখো, যখন তুমি ফিরে আসবে তখন দুটো সমাজেরই লোক তোমাদের আলাদা করার চেষ্টা করবে পুরো শক্তি দিয়ে, আর তুমি আলাদা হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো আমার? তারপর কি হবে? তারপর তুমি আবার পালাবে, কিন্তু পরের বার একা। একা? তুমিও সঙ্গে চলো না? যাবো তো শিখা, কিন্তু এইবার শুধু তুমি। কারণ পুলিশ, পঞ্চায়েত, সমাজ সবাই শুধুমাত্র সুমিত রাঠিকেই সন্দেহ করবে, আর গাধাটা বুঝতেও পারবে না কি হচ্ছে। ও খুব তর্পে বেড়াবে। দুটো জাতের মধ্যে যুদ্ধ লেগে যাবে, আর এই যুদ্ধের আগুনে মানুষ তোমায় ভুলে যাবে। তার 2-3 দিন পর আমিও পালিয়ে যাব, তোমার কাছে চলে যাব। তোমার মা বাবা, পূজা, সমাজ সবকিছু ছেড়ে দিয়ে আমরা দূরে চলে যাব, অনেক দূর। যদি তুমি পূজাকে সোজাসুজি ডিভোর্স দিয়ে দাও, মাথা উঁচু করে আমার হাত বাবার থেকে চাও, তো তোমার মনে হয় না সেটা অনেক সহজ আর সোজা হবে? আমি তোমাকে দিচ্ছি তো গ্র্যাজুয়েশন অবধি টাইম। তোমার কি মনে হয় ওরা এই কথাটা সহজে মেনে নেবেন? কেটে ফেলে দেবেন আমাদের দুজনকে। করবে না, আমি ওদের আদরি। সেটা আমি খুব ভালো করে জানি, আর কতটা তোমায় বিশ্বাস করে সেটাও জানি। আজ অবধি একটা ফোনও কিনে দিল না, আর আমায় দেখো সেলফোনের দোকান চালাচ্ছি। শিখা, তুমি আমায় বিয়ে করতে চাও তো? আমিও তোমায় বিয়ে করতে চাই। দেখো, এটা আমার ভেবে দেখা সবচেয়ে ঠিকঠাক প্ল্যান, একদম 1 নম্বর। আর তার জন্য তোমায় গ্র্যাজুয়েশন অবধি ওয়েটও করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। আই এম সরি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। সুমিতকে সহজেই ফাঁসানো যেত, তাই ও শিখার নাটকে গলে গেল। শিখা আমাকে বিয়ে করবে? আমি আগেই শিখাকে বলে রেখেছিলাম যে ও শুধু ওর বাবার ফোনই ব্যবহার করবে সুমিতের সাথে কথা বলার জন্য। আপনারা পুলিশরা যখন রাজপাল বাবুর ফোন রেকর্ডস দেখবেন, তখন আপনারা সহজেই যাতে সুমিতের নাম্বারটা পেয়ে যান আর এই সাজানো লাভ স্টোরি আটকে দেন। আমি তোমাদের 3 জনের কারোর ফোন ইউজ করব না, পিসিও থেকে ফোন করব। শিখা আগ্রার পিসিও থেকে যে ফোনটা করেছিল তারও একটা পরিষ্কার মতলব ছিল, ওদের বাড়ির লোক আর আপনাদের ওদের কাছে টেনে নিয়ে যাওয়া আর ওদের ধরিয়ে দেওয়া। দারুণ না? সবকিছু প্ল্যান মতো হয়েছে। জানো, সুমিত এসে দাদার বাবাকে হুমকি দিয়ে গেছে। জানি, আমি সব দেখেছি। আমি এটা তো হওয়ারই ছিল। এখন আসল প্রেমিক এখান থেকে কবে পালাবে? খুব শিগগিরই, কিন্তু তোমায় একটা কাজ করতে হবে। সুমিতকে একটা ফোন করতে হবে। আবার ফোন কেন? সেম প্যাটার্ন। দেখো, আগেরবার তোমার বাবার কল রেকর্ডস থেকে সুমিতের নাম্বার পাওয়া গেছিল, এবার সুমিত ফাঁসবে, কারণ ওর কল রেকর্ডস থেকে এবার তোমার বাবার নাম্বার পাওয়া যাবে, আর তারপর শুরু হবে ওর ধোলাই। আর তার 1-2 দিন পরে আমি তোমার কাছে চলে আসবো। কিন্তু আমি ওকে বলবোটা কি? এই কি, তুমি ওকে মিস করছো, তুমি ওর স্ত্রী, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে বাঁচাও, এই সব কিছু। আর তারপরে ইমোশনাল হয়ে পড়বে, আর সেই কলটা তোমার পালাবার পরে ওর মৃত্যু ডেকে আনবে। আমার মনে হয়েছিল তোমার প্ল্যানটা একদম বাজে, কিন্তু সবকিছু পারফেক্ট চলছে, একদম প্ল্যানের মতো। পরেও সবকিছু ঠিকই চলবে, শুধু একটা ভুল করো না, তোমার বাবার নাম্বার থেকে আমাকে ফোন করো না, যে ফোনটা আমি তোমায় দিয়েছি ওটা থেকে করো। ঠিক আছে। আশিস, শেখাকে কোথায় লুকিয়েছিস? সেই রাতে স্যার আমি পূজাকে এটা বলে বেরিয়েছিলাম যে আমার এক বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ও হসপিটালে আছে। তারপর আমি গ্রামের বাইরে এসে আমার 2য় নাম্বার থেকে শিখাকে ফোন করি, ওকে বাইরে আসতে বলি। এখানে? এটা কি কোনো থাকার জায়গা? আশিস,
তুমি তো বলেছিলে আগ্রায় কোনো বন্ধুর বাড়িতে থাকবে। আসলে ওই হয়েছে কি, আমার যে বন্ধুটা, ওর পিসির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ওকে হায়দ্রাবাদ যেতে হয়েছে, তাই ওখানে যেতে পারলাম না। কিন্তু আমি তো এখানেও থাকতে পারবো না আশিস। দেখো না কিরকম অদ্ভুত জায়গা, কত ভয়ানক জায়গা এটা। শিখা, এতটাও ভয়ের কিছু হয়নি। তুমি দিব্যি এখানে একা থাকতে পারবে। হ্যাঁ, একা? দেখো আশিস, মজা করে এরকম কথা বলবে না, মুড অফ আছে এমনিতেই। এত অবধি আমরা যা প্ল্যান করেছি সবকিছু ঠিকঠাক যাচ্ছে তো? কিন্তু আমি এখানে একা থাকতে পারবো না, বলে দিলাম তোমাকে। দেখো শিখা, একটা কথা ছিল যেটা আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম। দেখো, যদি তুমি প্রথমে পালাও, তার ঠিক পরেই আমি নিখোঁজ হয়ে যাই, তাহলে তো পুলিশ 2-2 করেই ফেলবে। কিন্তু তুমি তো বলেছিলে দুটো গ্রামের মধ্যে ঝামেলা বাঁধবে, লোকজন আমাদের ভুলে যাবে। মনে করে দেখো আমি কি বলেছিলাম। আমি বলেছিলাম তুমি একা পালাবে, তার 2-1 দিন বাদে আমি পালাবো আর তোমার কাছে চলে আসবো। কিন্তু আশিস, আমরা আগ্রায় ভালো ঘরে থাকবো বলেছিলাম, এখানে তো তুমিও একা থাকতে পারবে না। বলো না, কিরকম একটা অদ্ভুত জায়গা। তুমি আমার দিকে তাকাও শিখা, আমার চোখের দিকে তাকাও, তোমার সব ভয় দূর হয়ে যাবে। আমি এখন আসছি, আর কাল সকালে খাবার নিয়ে আসবো। না না আশিস, প্লিজ প্লিজ আশিস, অন্য কোথাও, এখানে নয়। শোনা আমার, আর কোথাও ব্যবস্থা করতে পারবো না, আমাকে বিশ্বাস করো, সবকিছু ঠিক হয়ে যাবে। আশিস, জীবনে কখনো আমাকে এরকম একলা ছাড়বে না। কোনোদিনও যাব না সোনা, কোনোদিনও না। কিন্তু রাতটা নিশ্চয়ই এত খারাপও কাটেনি। খারাপ? সারা রাত জন্তু জানোয়ারের আওয়াজ পেয়েছি। ভুল শুনেছ তুমি, এখানে কোনো জন্তু নেই। এসো খেয়ে নাও। আমি পুরো 3 দিনের জন্য শিখাকে ওখানে থাকতে রাজি করিয়ে নিলাম, ওর জন্য খাবার নিয়েও যেতাম, ওকে বিশ্বাস করিয়েছিলাম যে সবকিছু প্ল্যান মতোই চলছে। কিন্তু স্যার, প্ল্যানটা সব ভেস্তে গেল, আর এখানে বাওয়াল খুব বেড়ে গেল। তো 4-5-6 তুই ওকে খাবার দিতে গেছিলিস। হ্যাঁ। আর 7-এর পর তুই বুঝতে পারিস যে এসব আর চলবে না। হ্যাঁ। 3 দিন ধরে স্নান করিনি, একই জামা কাপড় পরে আছি, আর তুমি দিনে 1-1 ঘন্টার জন্য 2 বার আসো। আশিস, আমি পাগল হয়ে যাচ্ছি, আমি আর এখানে থাকতে পারছি না। শিখা, কে বলেছে তোমাকে আর থাকতে হবে? আমি তোমার ব্যবস্থা করে ফেলেছি, সবকিছু সেটেল হয়ে যাবে। ভুতুরে জায়গা স্যার, ওখানে খুব একটা কেউ যায় না। শিখাকে খুন করার প্ল্যান তুই অনেক আগে করেছিলি, অনেক আগে। সেই জন্য তুই শিখাকে সুমিতের সাথে ভালোবাসার নাটক করা আর বিয়ে করার কথা বলেছিলি। না স্যার। নাকিরে জানোয়ার, নাহলে তুই শিখাকে বিয়ে করতিস? বউকে ছেড়ে দিতিস, নিজের মেয়েকে আর মোবাইলের কাজটাকেও, আর শিখাকে নিয়ে ঘর বাঁধতিস। তুই শিখাকে মারার প্ল্যানটা খুব বুদ্ধি করে করেছিলি, খুব ঠান্ডা মাথায়। এমন প্ল্যান করেছিলিস যাতে শিখার খুনের দায়টা সুমিতের ঘাড়ে পড়ে। কিন্তু দুর্ভাগ্য, বিশ্বাসগুপ্তর আত্মাই তোকে ধরিয়ে দিল। তার নামে নেওয়া 2টো নাম্বার এমনই বেজে উঠল যে তোর 12টা বেজে গেল। এটা সত্যি বিশাল, তোমার বিশ্বাসী প্রতিবেশী আশিসই তোমার বোন শিখাকে খুন করে মেরেছে। ওই আমাদের জানিয়েছে লাশ কোথায় রেখেছিল। ভেবেছিলাম ভালোই চাল চেলেছি, কিন্তু বুঝতে পারিনি চালটা আমার ছিল না। খেলাটা শেষ হলো আর আমি হেরে গেলাম। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.